হ্যাঁ, বলো। ও আচ্ছা, কেন? মানে না, না, জিজ্ঞাসা করলাম এই জন্য যে কিভাবে পড়ছো আমি একটু জিজ্ঞাসা করলাম যাতে করে যদি তোমার মানে কিছু বলা যায় আর কি, নতুন কিছু অ্যাড করা যায়। কারণ কিভাবে পড়তে হবে ওটাও তো একটা ব্যাপার স্যাপার থাকে। তুমি যদি অন্য কিছু পড়তা তাহলে তো আমি সেটা মানা করতাম হয়তো। এই জন্য জিজ্ঞাসা করলাম যে তুমি উল্টা পাল্টা কিছু পড়োনি তো, এই জন্য। এই তোমার এখন কাজ হচ্ছে মেইনলি বোর্ড প্রশ্ন সলভ করা আর এমসিকিউ এমসিকিউ দেখা। কারণ তুমি সব পারবা হয়তো ম্যাথ দিলে, কিন্তু এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট আর কি। এমসিকিউ হচ্ছে বিশেষ করে ম্যাথে এমসিকিউ গুলো তোমাকে একদমই প্র্যাকটিস করা লাগবে, নাহলে ম্যাথে তুমি এমসিকিউ দেখবা যে 25টার মধ্যে 15-16টা হবে তোমার। আর সেটা খুবই কম, কিন্তু তোমার এমসিকিউ দেখিও যে কোনো সাবজেক্টে, বিশেষ করে ম্যাথের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বোর্ড প্রশ্ন থেকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হুম, তাহলে আজকে আমাদের মোটামুটি 3টা টপিক আছে বা 2টা টপিক আছে, ওগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। তো আমরা কি দেখছিলাম এতদিন থেকে? আমরা গত লাস্ট 2 দিনে যেটা দেখতেছিলাম যে আমরা যদি যদি আমাদের একটা মেটাল থাকে, তো ওই মেটালে যদি আমি হচ্ছে একটা আলোর কণা ফেলি, ধরো ফোটন কণা ফেললাম, তাহলে এখান থেকে কি নির্গত হবে? আহ ইলেকট্রন নির্গত হবে। হ্যাঁ, বলো, বলো, বলো। হুম, থাকে তো। এটা প্রশ্ন এখন বলার, এখন বললে মানুষ? তুমি যা ক্যালকুলেটর ইউজ করছো ওইটাই ইউজ করবা? মানে ধরো তুমি যেটা ইউজ করছো একটা, শোনো, একটা হচ্ছে ইএক্স, হ্যাঁ, একটা হচ্ছে ইএস, আর সেকেন্ড জেনারেশন যেটা, আর একটা হচ্ছে সিডাব্লিউ। এই তিনটা যে কোনো একটা ইউজ করলে হবে। তো মানে আমরা আমাদের সময় আমরা সবাই বেশিরভাগই ইএক্স ইউজ করতাম। তারপরে যখন আমরা পার হয়ে গেলাম, তারপর 2.4 বা 2.5 যারা আসলো, তো তখন ইএক্সটা কমে গেছিল, এর অ্যাভেলেবিলিটিটা। তখন মানুষজন ইএসটা ইউজ করতো। আর পরবর্তীতে সিডাব্লিউটা পপুলার হয়েছে। তো সিডাব্লিউ অথবা ইএক্স হচ্ছে ভালো। এই দুটাতে যদি তুমি আহ, কাজ করতে পারো তাহলে খুব ভালো হয়। মানে ইএস এর থেকে এটার থেকে এইটা এটা বেশি ভালো। মানে এইটা অথবা এইটা, এইটা যদি হয় তাহলে তো একদম ফাটাফাটি, কারণ এইটা বেস্ট। সিডাব্লিউ থেকে ইএক্সই বেস্ট। ঠিক আছে, কারণ এটার মধ্যে এক মানে ফাংশনালিটিও। হুম, হ্যাঁ, চতুর্থ পর্যন্ত আছে সিডাব্লিউ তে। তোমার ইএস এ কি ইয়া পর্যন্ত আছে নাকি, মানে ওই যে ত্রিঘাত পর্যন্ত? আমার ইএক্স টাতে খেয়াল নাই, দেখি, দেখতে হয়, পলিনোমিয়াল তো। এখানে 4টা, তোমারটাতে কি 3টা পর্যন্ত কাজ করে নাকি? ও আচ্ছা। কিন্তু এখন হচ্ছে বুঝছো যে তোমার তো অবশ্য সময় আছে। নতুন একটা ক্যালকুলেটর যদি এখন কিনো, অবশ্য ওটার সাথে তোমাকে মানায় নিতে হবে এখন, সেটা সমস্যা। নতুন একটা ক্যালকুলেটর কিনলে ওটার সাথে এখন মানায় নিতে হবে, ওইটার ফাংশনালিটি গুলো জানতে হবে। এখন তুমি যদি সেটা সুইচ করতে পারো, আহ আর তো তোমার এইচএসসির কত আছে, 2-3 মাস আছে তো। 2-3 মাস না, আরো বেশি মাস আছে, তাই না? ধরো 4 মাস আছে। তো সুইচ করতে পারো। তুমি ইএক্স টা যদি পাও, ইএক্স টা নিতে পারো, নাহলে সিডাব্লিউ টা নিতে পারো। তোমার কাছে কি এইটা আছে নিশ্চয়ই, তাই না? ইএস সেকেন্ড জেনারেশন। এই যে কালো কালারের ক্যালকুলেটরটা, তাই না? হ্যালো? আচ্ছা, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি, কি বলছো? আচ্ছা, তো এখন তুমি দেখো, তুমি যদি সুইচ করতে পারো তাহলে করতে পারো। ঠিক আছে, তুমি সুইচ করতে পারো, তুমি সুইচ করো। বাট হচ্ছে
এই মুহূর্তে সুইচ করা আমার মনে হয় ঠিক হবে না, কারণ হচ্ছে এখন ওটাই আর কি। এখন দেখো কি করতে পারো, তো সবচেয়ে ভালো হয় ইএক্স অথবা সিডাব্লিউ কিনে ফেলা। ইএক্স তো পাবা না বোধহয়, নাহলে সিডাব্লিউ কিনো। সিডাব্লিউ তে এখন সিডাব্লিউ কিনলে তোমার মাথাটা ঘুরে যাবে, কারণ ওখানকার সবকিছু আলাদা, একদম পুরো 360। তুমি ইএস থেকে ইএক্স এ শিফট করতে পারো, ঠিক আছে? ইএস থেকে ইএক্স এ শিফট করতে পারো, মানে 4 মাসের মধ্যে। কিন্তু এই যে ইএস থেকে সিডাব্লিউ তে শিফট করা একটু ডিফিকাল্ট হবে তোমার জন্য, বুঝছো? কারণ এটা পুরা জিনিসটাই আলাদা, ফাংশনালিটিস গুলাই আলাদা, কি গুলাই আলাদা, আমরা যেগুলো ইউজ করি সেগুলাই একদম আলাদা, সবই ফরম্যাট আলাদা। তো এইটা সমস্যা। তবে তুমি, তোমার অবশ্য এটা দিয়ে কোনো ভয় পাওয়ারও কিছু নাই। তুমি যদি ইএস টা ইউজ করো না, ইএস সেকেন্ড জেনারেশন, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে তুমি বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত যা ক্র্যাক করে আসতে পারবে, বুঝছো? তুমি এটা ইউজ করতে পারো। আর এইচএসসি এর জন্য তো এটা কোনো ব্যাপারই না, এটা ইউজ করলেই হবে, ঠিক আছে? চতুর্ঘাত খুবই কম লাগে আর কি, চতুর্ঘাত কমই লাগবে, বুঝছো? এ- তো এই আর কি। ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনায় ফেরত আসি। তো আমরা হচ্ছে যেটা দেখছিলাম যে আহ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো রাইসা, আমার কথা কি শোনা যাচ্ছে? তো মাইকটা অন করো তো। হ্যাঁ, দেখো, মাইকটা অন রাখে। এইটা আমরা কি পড়ছিলাম, এই যে এইটা, এটা কি বলে, এই ইফেক্টটার নাম কি? হ্যাঁ, ফোটো এই এই ইফেক্টটার নাম কি? এই যে ফোটন, মেটালে ধাক্কা করে ইলেকট্রন বের হয়, এই ইফেক্টটার নাম কি? বা এটা কি বলে, বলো। হ্যালো, আচ্ছা, ফোটো ইলেকট্রিক ইফেক্ট, তাই না? হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়া, ফোটো ইলেকট্রিক ইফেক্ট। দ্বিতীয়টা, দ্বিতীয়টা হচ্ছে এক্স রে জেনারেশন, তাই না? এটা যদি ফোটন ধরি, এটা হচ্ছে এক্স রে জেনারেশন। আচ্ছা, তাহলে এইটা আমরা অলরেডি এই দুইটা জিনিস আমরা পড়ে ফেলছি, এগুলো দিয়ে ম্যাথও করে ফেলছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের আজকে যেটা আমরা পড়বো, আজকে হচ্ছে আমাদের যেটা হবে, যে আমাদের এখানে একটা ধরো, বড় করে আঁকলাম, এইখানে আমাদের একটা ইলেকট্রন থাকবে। আর আমরা এই পাশ থেকে কি করব, একটা ফোটন দিয়ে এটাকে হিট করব, ঠিক আছে? এই করলে কি হবে সেটাই আমাদের দেখতে হবে, বুঝছো? মানে আমরা যদি একটা ফোটন কণা দ্বারা একটা ইলেকট্রনকে আঘাত করি, বা কোনো কারণে যদি একটা ফোটন কণা একটা ইলেকট্রন সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে যে ইফেক্টস গুলো হবে সেটা নিয়ে আমাদের আজকে পড়তে হবে, বুঝছো? ওকে, তাহলে আমরা এখন ওটা পড়ি। আচ্ছা, ধরো এইখানে হচ্ছে তোমার ইলেকট্রনটা আছে, ঠিক আছে? আর তুমি কি করবা, এদিক থেকে ফোটন কণা দ্বারা, ফোটন কণা দ্বারা এই ইলেকট্রনটা হিট করবে। আচ্ছা, এখন এখানে প্রিকুইজিট কিছু জিনিসপত্র আছে। তোমার যে ইলেকট্রনটা আছে সেটা স্থির থাকবে,
আচ্ছা, তোমার এই ফোটনটা ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, বুঝছো? তো সংঘর্ষের আগে এই দুজনের আমরা যেটা বের করব, সংঘর্ষের আগে এই দুজনের ভর কত, এবং সংঘর্ষের আগে এই দুজনের ভরবেগ কত, শক্তি কত, ইত্যাদি ইত্যাদি আমরা আগে বের করে ফেলবো। ঠিক আছে? তো এটা ফোটন কণা, তো এই ফোটন কণার নিশ্চয়ই একটা আহ তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই ফোটন কণার নিশ্চয়ই একটা কম্পাঙ্ক আছে, ল্যামডা এবং এফ তরঙ্গ দৈর্ঘ্য ধরো। তাহলে এটা শক্তিটা আমরা কি বলতে পারি? এই শক্তিটা হবে এসসি ভাগ ল্যামডা অথবা এইচ এফ বলা যায়। আর এটা যদি আমরা আহ এই ফোটন কণাটার যেহেতু সি বেগে, অবশ্যই ফোটন কণাটা সি বেগে যাচ্ছে, যে কোনো ফোটন কণা ওটা সি বেগে আলোর বেগে যাবে। ফোটন কণা যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অলওয়েজ আলোর সমান বেগে ট্রাভেল করবে। আচ্ছা, এই জন্য আমি এসসি ভাগ ল্যামডা লিখছি। ওকে, এবার আমরা যদি এর ভরবেগটা মেজার করতে চাই, তো এর ভরবেগটা কিভাবে মেজার করব? আমরা এই সূত্রটা পড়ছি না, ই ইকুয়াল টু পিসি, পড়ছি পড়ছি। তো এখান থেকে আমরা ভরবেগটা কি বলতে পারি? ভরবেগ হচ্ছে এই ফোটন কণাটার ই ভাগ সি, অথবা আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, সেটা কি? এইচ ভাগ ল্যামডা বলা যায়। এই যে এসসি ভাগ ল্যামডা, আর এখানে সি সি কাটে দাও, তাহলে এইচ ভাগ ল্যামডা এটা আসে। তাহলে এটা হচ্ছে ওই ফোটন কণাটা ভরবেগ। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে সবকিছু, সংঘর্ষের আগের কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, সংঘর্ষের আগে এর শক্তি হচ্ছে ই। ঠিক আছে? আর ইলেকট্রনটার কি অবস্থা? ইলেকট্রনটা সংঘর্ষের, ইলেকট্রনের ভর তো এম নট ধরলাম, ইলেকট্রনের ভর হচ্ছে এম নট সংঘর্ষের আগে, এবং ইলেকট্রনের বেগ হচ্ছে, আমরা ধরতেছি এটা স্থির। ইলেকট্রনটা কি আছে? স্থির আছে। অর্থাৎ বেগটা হলো স্থির ইলেকট্রন ধরলাম এটা, স্থির ইলেকট্রন। আচ্ছা, স্থির ইলেকট্রন। আর কি? এর ভরবেগটা তাহলে কত হবে? সংঘর্ষের আগে এর ভরবেগটা হবে এম নট ইন্টু জিরো, যেহেতু স্থির ইলেকট্রন তাই ভরবেগ জিরো। আর কি? এই শক্তি কি? এই শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার, তাই না? আমরা জানি যে শক্তিটা হয় এম নট সি স্কোয়ার, আমরা আইনস্টাইনের সূত্র থেকে এটা পড়ছিলাম। ঠিক আছে, এটা সংঘর্ষের আগে এই অবস্থাগুলো হলো। এখন ধরো সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পরে যেটা হবে, সংঘর্ষ হওয়ার পরে যেটা হবে, দুইজনে দুই দিকে, মানে এটা হবে টু ডি কলিশন। ঠিক আছে, দুইজনে দুই দিকে দৌড় দিবে, ইলেকট্রনটা একদিকে দৌড় দিবে আর ফোটনটা আরেকদিকে দৌড় দিবে। ফোটনটাকে আমরা এজ এ কণা ট্রিট করতেছি। তো আমরা ধরলাম যে আমাদের যে ইয়াটা আছে, মানে ইলেকট্রনটা আছে, সেটা এদিকে দৌড় দিবে এভাবে। আর আমাদের যে ফোটন কণাটা আছে সেটা দৌড় দিল এদিকে। সংঘর্ষ সংঘর্ষ হওয়ার পরে আর কি এই কাহিনীটা হইলো ধরো। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ফোটন কণাটা। তাহলে আমরা এটাকে একটু এইভাবে দিই, দাঁড়াও। এইদিকে ফোটন কণাটা দৌড় দিলে, এদিকে ইলেকট্রনটা দৌড় দিছে। আচ্ছা, তাহলে এটা কত কোণে একটা কোণ লাগবে? ধরি, ধরে নিচ্ছি এইটা আর এটা। এখন এই কোণগুলা একটা ইয়া আছে, কোণগুলা দেওয়ার জন্য একটা নিয়ম আছে, বা একটা কি বলে ওটাকে, উম, ইয়া ফলো করা হয়, কি জানি এটা, শব্দটা ভুলে গেলাম, যে একটা কনভেনশন ফলো করা হয়। ধরো আমরা সেই কনভেনশনটা অনুযায়ী আমরা এই ফোটন যে বেগে ইয়া হয়েছে ওটা ফাই দিলাম, আর এটা দিলাম থিটা। ঠিক আছে? এখন এটা জাস্ট একটা কনভেনশন, তুমি এখানে ফাই এর জায়গায় এখানে তুমি আলফা, এখানে থিটার জায়গায় তুমি বিটা ধরো, কোনো সমস্যা নেই। তুমি জানলেই হলো যে তুমি কাকে কই ধরছো। তাহলে ফাইটা হলো ফোটন কি কোণে বিক্ষেপ হয়েছে, বা ফোটন কি কোণে আহ, আহ, দৌড় দিছে। আর থিটাটা হলো, আমরা বিক্ষেপ বলি, ফোটন কি কোণে বিক্ষেপ দিছে, আর থিটাটা হলো ইলেকট্রন কি কোণে বিক্ষেপ দিছে। বুঝছো? এই হচ্ছে মোটামুটি কাহিনী। এটা সংঘর্ষের পরে, ওটা সংঘর্ষের আগে। আচ্ছা, এখন সংঘর্ষের পরে যদি আমরা এই ফোটনটার ফোটনটার ইয়া জানতে চাই, কি বলে, এই ফোটনটার ধরো শক্তি জানতে চাই। ধরো সেই শক্তিটা হচ্ছে ই প্রাইম, সেটা বাড়বে নাকি কমবে, কি মনে হয়? সংঘর্ষের আগে শক্তি ছিল ই, সংঘর্ষের পরে শক্তি ই প্রাইম ধরলে এটা, এই শক্তিটা বাড়বে নাকি কমবে বলো তো?
হ্যাঁ, কি বললা? সংঘর্ষ হইছে, সংঘর্ষের পরে ফোটনটার ইলেকট্রন আহ সরি ফোটনটার শক্তি বাড়বে নাকি কমবে, এটাই আমি জানতে চাইলাম। কি হবে? কমবে না? কারণ এই যে ইলেকট্রনটা প্রথমে তো স্থির ছিল, তাহলে এখন কি? এখন তো গতিশীল হয়েছে একটা ভি বেগে, ধরলাম ভি বেগে এদিকে গতিশীল হয়েছে, তাহলে নিশ্চয়ই এই বেগটা সে কোথাও থেকে তো পাইছে, কোথা থেকে পাইছে? ইলেকট্রন থেকে পাইছে। সো অবশ্যই এই শক্তিটা কমে যাবে এবং সেই শক্তিটা ধরলাম ই প্রাইম এবং সেটাকে আমরা এইচ এফ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তাহলে সংঘর্ষের পরে ওর কম্পাঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করছো? অবশ্যই চেঞ্জ হবে, যদি শক্তি কমে গেছে তো কম্পাঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে। এবং কি হবে, কম্পাঙ্ক চেঞ্জ হয়েছে, ও তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না? হ্যাঁ, চেঞ্জ হবে। ঠিক আছে, এটা। আর এর কি হবে, ইলেকট্রনটার কি অবস্থা হবে? ইলেকট্রনটার শক্তি হয়ে যাবে কি, ইলেকট্রনের শক্তি হয়ে যাবে হাফ এম বি স্কোয়ার। ধরো একটা গতিশক্তি লাভ করবে, ধরো কে পরিমাণ গতিশক্তি লাভ করলো, এরকম। এবং এর ভরবেগটা ধরো কি হয়ে যাবে, এমভি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক আছে, এর ভরবেগটা এমভি হয়ে যাবে। মোটামুটি এটা আমরা বুঝলাম যে এরকম এরকম কাহিনী হবে। এখন এখান থেকে ধরো আমরা এখান থেকে কি করব, এখান থেকে একটা কি করা যায়? তাহলে বলো, আমি এটা লিখতে পারি না যে ই প্রাইম ইজ লেস দেন ই, দেখা যায়? Right. তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ এফ প্রাইম ইজ লেস দেন এইচ এফ, তারপর আবার লিখতে পারি এফ প্রাইম ইজ লেস দেন। তাহলে সংঘর্ষের পরে ফোটনটার কম্পাঙ্কটা কমে যাবে, এটা একটা পাইলাম। এটা একটা পাইলাম আমরা, এটা একটা ইফেক্ট আমরা পাইলাম যে ফোটনটার কম্পাঙ্ক কমে যাবে। সংঘর্ষের পরে কি হবে, কম্পাঙ্ক কমে যাবে। আচ্ছা, কম্পাঙ্ক যদি কমে যায়, সেম ভাবে আমরা আরেকবার লিখতে পারি ই প্রাইম ইজ লেস দেন ই। এখান থেকে আমরা লিখতে পারি এসি ল্যামডা প্রাইম ইজ লেস দেন এসি ল্যামডা। তারপর আমরা লিখতে পারি ওয়ান বাই ল্যামডা প্রাইম ইজ লেস দেন ওয়ান বাই ল্যামডা। এখান থেকে কি লিখতে পারি যে ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা, লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম যে কম্পাঙ্ক কমে যাবে এবং তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে যাবে সংঘর্ষের পরে। তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে যাবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে যাবে। এখন আমাদের এইখানে ম্যাথ যেটা আসবে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়লো, এর কতটুকু বাড়লো সেটা বের করতে হবে। ঠিক আছে, ডেল ল্যামডা বের করতে হবে। আচ্ছা, এই যে আমরা এটা পড়লাম, এইটার নাম কি? এই পুরো ফেনোমেনাটার নাম হচ্ছে কম্পটন ইফেক্ট। বিজ্ঞানী কম্পটন এটা প্রথমে আবিষ্কার করছিল, এই জন্য তার নাম এটা হচ্ছে কম্পটন ইফেক্ট। এখন এটা মানে সিগনিফিকেন্সটা যদি বলি, যে সিগনিফিকেন্স হলো কম্পটন ইফেক্ট তোমাকে আলোর কোন ধর্মটার আহ, আহ, প্রমাণ দেয় বা প্রুফ দেয়। আলো যে কণা, এটা প্রুফ আছে কম্পটন ইফেক্ট। যেমন আলো কণা, এটা ফোটো ইলেকট্রিক ইফেক্টটা আলোর কণা ধর্মটাকে প্রুফ করে, কারণ আলোকে কণা হিসেবে ট্রিট করলে আমরা ওটাকে ব্যাখ্যা করতে পারি। সেম ভাবে কম্পটন ইফেক্টও আলো কণা ধর্মটাকে আহ কি করে, জাস্টিফাই করে। কিভাবে? যে আলো যদি কণা না হইতো তাহলে এখানে সংঘর্ষের এইসব ব্যাপার আমরা দেখতে পারতাম না, এসব হইতো না। সংঘর্ষ হ্যান ত্যান বা ওই যে ইন্টেন্সিটি কমে গেছে, যে আমরা দেখলাম যে এই আলোটার ইন্টেন্সিটি কমে গেছে, সরি ইন্টেন্সিটি কেন, শক্তি কমে গেছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেছে, কম্পাঙ্কটা কমে গেছে, এটা হইতো না। আলোকে যদি আমরা একটা ওয়েভ হিসেবে চিন্তা করতাম, ঠিক আছে আলোটা ওয়েভ হিসেবে ইলেকট্রনকে হিট করবে,
হিট করে চলে যাবে, হিট করে চলে যাবে। এখানে কোনো ওর এই ল্যামডা বা এফ এর তো পরিবর্তন হইতো না যদি আমরা ওয়েভ হিসেবে চিন্তা করি। কিন্তু আলোর যে একটা ফোটন কণা, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে, যার কারণে এখানে চেঞ্জ হয়ে গেছে। ওর ফোটন কণাটার কম্পাঙ্কটাও চেঞ্জ হয়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্যটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় এটা আসলে একটা কণা। ঠিক আছে, কম্পন ইফেক্টটা আলোর কণা ধর্মটাকে জাস্টিফাই করে। ঠিক আছে, এইটা গেল। এখন আমরা যদি ওই যে আমাদের এবার মেজারমেন্ট করতে হবে কিসের, মানে এই কম্পন ইফেক্ট থেকে কোন জিনিসটা আসে, বা কম্পন ইফেক্ট থেকে যে ইকুয়েশনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইয়াটা, মানে কি পরিমাণ ই চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে, কি পরিমাণ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, ল্যামডা প্রাইম থেকে ল্যামডা বিয়োগ দিব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা আমরা মেজার করব, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা মেজার করব। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা মেজার করব কিভাবে, এটা সূত্র আছে, এটাকে আমরা বলি, ধরো তরঙ্গ দৈর্ঘ্য ভিত্তিক, এটা হচ্ছে ডেল ল্যামডা। আচ্ছা, এটা কিভাবে আমরা মেজার করব, এটা হবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এবং এটার জন্য সূত্রটা আমরা যেটা ইউজ করবো, এটা হচ্ছে এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস ফাই। এইটা সূত্র আমরা ইউজ করবো। এখন এইটা সূত্রের প্রতিপাদন আমাদের লাগবে না, প্রতিপাদনটা দরকার নেই। ঠিক আছে, প্রতিপাদনটা বইয়ের মধ্যে আছে, তুমি চাইলে দেখতে পারো, কোনো দরকার নেই। প্রতিপাদনটা অনেক বিরাট, এবং প্রতিপাদন থেকে যেহেতু কোনো কিছু আসবে না, তো আমরা ওটা করবো কেন। হ্যাঁ, ডেটে কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা। এইটা আমরা সূত্র হিসেবে ইউজ করব। ঠিক আছে, এটা আমরা সূত্র হিসেবে ইউজ করব, যে তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধিটা হবে ডেল ল্যামডা হবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস ফাই। আচ্ছা, পরিচয় দিয়ে দিই, পরিচয়গুলো কি কি, এটা মুখস্থ করে ফেলা। ঠিক আছে, ল্যামডা প্রাইম তো জানো, যে সংঘর্ষের পরে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি, সংঘর্ষের আগে আগে তরঙ্গ দৈর্ঘ্য। এইচ তো প্লাঙ্কস কনস্ট্যান্ট। এম নটটা হলো যার সাথে সংঘর্ষ হবে তার ভর, তার স্থির ভর আর কি। ঠিক আছে, তো এখানে ইলেকট্রনের ভর আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভরটাই দেখবো, মাঝে মাঝে প্রোটনকেও হিট করবে, তখন প্রোটনের ভরটা দেখবো। সি তো সি। আর এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ফাইটা কিন্তু ফোটনের বিক্ষেপ। দেখো, আমরা কিন্তু এই ফাইটাকে ফোটনের বিক্ষেপ দিছিলাম। ফাইটা হলো ফোটনের বিক্ষেপ, ব্যাস, এটুকু মনে রাখলেই হলো। আর এখানে আরেকটা যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা একটু আরেকবার লিখি এটা, সেটা হচ্ছে কি, কি হবে, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এইচ বাই এম নট সি ওয়ান মাইনাস কস ফাই। তো এখানে বাকিগুলো পরিচয় দিছে, এবং এইটার একটা নাম আছে, এইটুকুর একটা নাম আছে। এইটার নাম কি, এটাকে বলা হয় কম্পটন ওয়েভলেংথ, বা কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ। ঠিক আছে, এবং এটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না। এটা, এই কনস্ট্যান্টটা কিসের উপর নির্ভর করতেছে, কমপ্লিটলি তুমি কোন বস্তুটাকে হিট করছো এটার উপর। ইলেকট্রনের জন্য কম্পটন লেন্থ একটা পাওয়া, ওয়েভ লেন্থ একটা পাওয়া যাবে। ধরো তুমি প্রোটনকে হিট করলে প্রোটনের জন্য কম্পটন ওয়েভ লেন্থ একটা পাবা, এবং সেটা একটা ফিক্সড ভ্যালু, কারণ এইচ ও কনস্ট্যান্ট, সি ও কনস্ট্যান্ট, এম নটটা এটাও কনস্ট্যান্ট, পার্টিকুলার কোন একটা কণার জন্য, সেটা ইলেকট্রন হলে ইলেকট্রনের জন্য, প্রোটন হলে প্রোটনের জন্য, আলফা কণার জন্য হলে আলফা কণা, যার যেটা আর কি। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে ইয়াটা, তো এখানে একটু কিছু এই সূত্রটা নিয়ে এখন আমরা কাজ করব। এই সূত্রটা নিয়ে যত কাজ, তোমাকে বলো যে তোমার যদি কণাটা ফিক্স হয়ে থাকে, ধরো পার্টিকুলার ইলেকট্রনের জন্য, তাহলে তোমার ডেল ল্যামডাটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তোমার এই যে ফাই এর উপরে। ফোটন কি কোণে বিক্ষেপ করছে এইটার উপর তোমার পুরাপুরি এই ডেল ল্যামডাটা নির্ভর করতেছে, তাই না, এই জিনিসটার উপরে। আমার কথা কি বুঝতে পারছো, ওটা তো কনস্ট্যান্ট, তাই না। তাহলে তোমার ডেল ল্যামডাটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার ফাইটা কত কোণে। তাহলে তুমি এখানে যেটা তুমি বুঝতে পারলা, ডেল ল্যামডাটা নির্ভর করবে, নির্ভর করবে কি কোণে, কি কোণে ফোটনটা বিক্ষেপ হচ্ছে।
কারণ ফোটনের বিক্ষেপ ওখানে আছে, ফোটন বিক্ষেপ হচ্ছে। ওকে, তাহলে আমরা ওটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ফাই বা কজের মান মানে ফোটন কি কি কোণে বিক্ষেপ হচ্ছে ফাই এর উপর নির্ভর করতেছে, তাই না? তাহলে ফাই এর উপর যদি নির্ভর করে, তো আমরা এইটা জানি না, এই যে এটা, যে কস ফাই এর ভ্যালু কি থেকে কিসে করে -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাই না? -1 থেকে 1 কজের ভ্যালু, তাহলে 1 দাও। তাহলে তোমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এটা, ডেল ল্যামডা হচ্ছে এইচসি ভাগ, সরি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি 1 মাইনাস কস ফাই বানাই এটাকে, তাহলে উভয় পক্ষকে এই জিনিসটা করবার, দেখো তো একবারে করবো, তুমি বুঝতে পারো কিনা। আহ, যেটা করবা, উম, আচ্ছা, একটা একটা ভাবে করি, নাহলে এভাবে কি বোঝা যায়? এখানে 0 হয়ে যাবে, আর এখানে না, সরি, একটা একটা ভাবে করি। কস ফাই মাইনাস দ্বারা গুণ করো, তারপরে কি করো, তারপর হচ্ছে 1 যোগ করো, 1 যোগ করলে এটা 2 হবে। আহ, উম, ও, মাইনাস দ্বারা গুণ করলে এই জিনিসটা উল্টে যাবে, সরি। তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো, ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করো, তাহলে এটা হবে 1, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, কোনটা বুঝতে না পারলে একটু বলিও, এরপর 1 যোগ করো, তাহলে এটা হয়ে যাবে 2, 1 মাইনাস কস ফাইভ, তারপর এটা হয়ে যাবে 0, বা এটাকে আমি যদি সুন্দর করে লিখি, মানে এটাই আর কি। তাহলে 1 মাইনাস কস ফাইভ এর মান 0 থেকে 2 এর মধ্যে চেঞ্জ হয়। 1 মাইনাস কস ফাইভ এর মান মানে এই ভ্যালুটা কি হবে, 0 থেকে 2 এর মধ্যে চেঞ্জ হবে, তাই না? তার মানে তোমার এই যে ডেল ল্যামডাটা ডেল ল্যামডাটা 0 থেকে, ঠিক আছে, বা আমি যদি বলি, ধরো কম্পন লেন্থ যদি তুমি ধরো ল্যামডা সি, লেটস সে এইটুকুকে তুমি ধরলে ল্যামডা সি, ঠিক আছে, ডেল ল্যামডাটা কি হবে, এটা হবে ল্যামডা ইন্টু 1 থেকে 2 এর মধ্যে, তাই না? 1 থেকে 2, 0 থেকে 2 এর মধ্যে, ল্যামডা সি 0 টু 2, অর্থাৎ এই ডেল ল্যামডাটা সর্বোচ্চ 2 ল্যামডা সি হইতে পারবে, আর সর্বনিম্ন কত, 0 হইতে পারবে। আমার কথা কি বুঝতে পারছো? কম্পন লেন্থের এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা, কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন কত হবে, 2 ল্যামডা সি, আর সর্বনিম্ন পরিবর্তন হবে কি, 0। এটা আর কি বুঝাতে চাইলাম। তবে এমসিকিউ তে যদি আসে যে সর্বোচ্চ পরিবর্তনটা কি হবে, সর্বোচ্চ পরিবর্তনটা এই 0 থেকে 2 ল্যামডা সি এর মধ্যেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বিভিন্ন কেস পড়বো। কি কি পড়বো? কেস, কেস 0, কেস 0 1, অর্থাৎ ফাই মানে ফোটনের বিক্ষেপ, ফাই মানে তো ফোটনের বিক্ষেপ। তো ফোটনের বিক্ষেপটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে ডেল ল্যামডাটা কত হবে আর কি? তাইলে ডেল ল্যামডাটা হবে ল্যামডা মাইনাস ল্যামডা, সরি, কি বলতেছি, ডেল ল্যামডা হবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এইচ এম নট সি 1 মাইনাস কস 0 ডিগ্রি বসে দিই, কস 0 ডিগ্রির মান কত, 1, 1 মাইনাস 1 কত, 0, তাহলে ডেল ল্যামডা কত আসতেছে, 0। তাহলে যদি ফোটনটা 0 ডিগ্রিতে বিক্ষেপ হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে, 0। তো ফোটনটা 0 ডিগ্রি বিক্ষেপ হওয়া মানে কি, একদম সোজাসুজি চলে গেছে, সোজাসুজি চলে গেছে, কোনো বিক্ষেপ হয়নি, মানে বাঁকে নেই, মানে এই যে সোজাসুজি চলে গেছে, বুঝছো? আচ্ছা, এটা তাহলে বিক্ষেপটা 0 ডিগ্রি হলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে 0। আচ্ছা,
এরপর হচ্ছে ধরো আমরা বিক্ষেপ কোণটা আরেকটু চেঞ্জ করি, বিক্ষেপ কোণটা কত ধরবো, কেস আরেক কি রে, 0 টু দাও। আরেকটা জিনিস এখান থেকে অবশ্য বের করে নেওয়া যায়, এটা হচ্ছে ডেল ল্যামডা যদি জিরো হয়, তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এটা জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা প্রাইম, মানে যা ল্যামডা আসবে, মানে সংঘর্ষের আগে তরঙ্গ দৈর্ঘ্য, সংঘর্ষের পরে তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে। অর্থাৎ ইলেকট্রনটার, সরি ফোটনটার শক্তির কোনো পরিবর্তন হবে না। হবে কি? হবে না। কারণ আগে যা তরঙ্গ দৈর্ঘ্য ছিল, পরে তরঙ্গ দৈর্ঘ্য একই, শক্তির কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? আর এর সাথে রিলেটেড একটা গ্রাফ আছে। গ্রাফটা হলো ইন্টেন্সিটি, তীব্রতা, তীব্রতা ভার্সেস হচ্ছে আহ তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তীব্রতা ভার্সেস, এবং এই গ্রাফটা দেখতে হবে এরকম। এই যে পিকটা, এই পিকটা হচ্ছে ল্যামডা প্রাইম, এরকম একটা গ্রাফ হবে তীব্রতা ভার্সেস ল্যামডার। সেইটা কিরকম গ্রাফ, এটা কই থেকে আনলাম আমি, এটা হলো আমাদের এই যে তরঙ্গটা যখন, সরি ফোটনটা যখন সংঘর্ষ হইলো, সংঘর্ষের পরে এই ফোটনটা, এখানে আমরা একটা ইয়া রাখি, ক্রিস্টাল রাখি। এই ক্রিস্টালটাতে আমরা কি মেজার করি, এই ফোটনটার ইন্টেন্সিটি মেজার করি। ঠিক আছে? সেখান থেকে এই গ্রাফটা আসে। তো এটা ডিটেলসে পড়ার দরকার নেই, জানলেই হলো যে এতটুকু হবে, এইটুকুই। ঠিক আছে? ইভেন তুমি এটা স্কিপও করতে পারো, সমস্যা নেই। 545 ডিগ্রি রাখো, তাহলে কি হবে, ডেল ল্যামডা, ল্যামডা প্রাইম ল্যামডা এইচ এম নট সি 1 মাইনাস cos 45 ডিগ্রির মান কত? এত দেরিতে বললে হবে? এক্ষেত্রে গ্রাফটা কিরকম আসবে, এক্ষেত্রে গ্রাফটা আসবে হলো দুইটা পিক পাবা তুমি এই ক্ষেত্রে। লাগবে না, স্কিপ করতে হবে। আচ্ছা, তোমাকে বলো এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো? গ্রেটার দেন জিরো, তাই না? নিশ্চয়ই এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো। 1/√2 মানে কি, 0.566 সামথিং, 0.566 না কত জানি, ভুলে গেলাম। যাই হোক, তো অবশ্যই এই এই যে এইটা আর এটা, ঠিক আছে, তোমার এইটা হবে ল্যামডা প্রাইম, এটা হবে ল্যামডা। ল্যামডা প্রাইমে তীব্রতাটা বেশি পাওয়া পাওয়া যাবে, অর্থাৎ ইয়াতে, মানে পরের যে ইয়াটা তরঙ্গ দৈর্ঘ্যটাতে ওখানে তীব্রতাটা বেশি পাওয়া যাবে। যাই হোক, গ্রাফগুলো তুমি স্কিপ করতে পারো। আচ্ছা, কেস আর দুইটা কেস আছে। কেস 03, ফাই যদি হয় তোমার 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিতে তুমি যদি হিট করো, তাহলে 90 ডিগ্রি থেকে যদি হিট করা যায়, বা 90 ডিগ্রি হিট করবা না, সরি 90 ডিগ্রিতে বিক্ষেপ হলে ল্যামডা, টেন ল্যামডা হবে ল্যামডা নট মাইনাস ল্যামডা এসি ভাগ, এসি তো না, এইচ এম নট সি 1 মাইনাস কস 90 ডিগ্রির মান কত, 0। তাহলে এটা কিসের সমান আসতেছে, ডেল ল্যামডাটা কম্পটন ওয়েভলেন্থের সমান আসতেছে। তাহলে এটার থেকে কি করবা, যে ফাই যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে
তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা কিসের সমান আসে? কম্পন ওয়েভলেন্থ এর মান আসে। এটা পড়লে হবে, গ্রাফটার দরকার নেই যেহেতু লাগতেছে না, লাগবে না। কেস 4 এ যেটা হবে যে ফাই হচ্ছে 180 ডিগ্রি যদি হয়, তো 180 ডিগ্রি বিক্ষেপ হওয়া মানে বুঝছো যে ফোটনটা ধাক্কা করবে যেদিকে, তারপর আবার ফেরত আসবে, মানে এই ধাক্কা দিয়ে এদিকে আবার ফেরত আসবে। এটা 180 ডিগ্রি বিক্ষেপ। এটা যদি হয় তাহলে কি হচ্ছে, এইচ এম নট সি 1 মাইনাস কস 180 ডিগ্রির মান কত? -1। তাহলে এটা সিম্পলি 2 হয়ে যাবে না? 2 এইচ এম নট সি ডেল। তাহলে এটা কিসের সমান হয়ে যাচ্ছে পরিবর্তনটা? ডেল ল্যামডা পরিবর্তনটা কম্পটন ওয়েভলেন্থের দ্বিগুণ হয়ে যাচ্ছে যদি 180 ডিগ্রিতে আমাদের ফোটন কণাটা বিক্ষেপ হয়। তাহলে একবার সামারি করে ফেলি, যদি ফাই 0 ডিগ্রি হয় তাহলে ডেল ল্যামডাটা 0 হবে, শক্তির কোনো পরিবর্তন হবে না। যদি 45 ডিগ্রি হয় তাহলে এরকম ভাবে হবে। তবে মেইনলি আসলে এটা ফাই 90 ডিগ্রি হলে ওয়েভলেন্থের পরিবর্তনটা হবে কম্পাউন্ড ওয়েভলেন্থের সমান, আর ফাই যদি 180 ডিগ্রি হয় তাহলে ওয়েভলেন্থের পরিবর্তনটা হবে কম্পাউন্ড ওয়েভলেন্থের দ্বিগুণ, মানে ম্যাক্স পরিবর্তন, সবচেয়ে ম্যাক্স এই পরিবর্তনটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স পরিবর্তন কখন আমরা দেখবো? যখন ম্যাক্স ইয়া হবে, আহ বিক্ষেপণ হবে, স্বাভাবিকভাবে সেটাই হওয়ার কথা, কারণ সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। তো মোটামুটি আমাদের পড়া শেষ, আমরা দুইটা অঙ্ক করলে এই জিনিসটা শেষ হয়ে যাবে। তোমাকে চাইছে আহ নতুন কম্পাঙ্ক কত, ঠিক আছে? পারবা না? সহজ একটা অঙ্ক, সিম্পলি টেল ল্যামডা, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, মানে ল্যামডা প্রাইমটা চাইছে তোমার কাছে, এইচ এম নট সি 1 মাইনাস কস ফাই, এই সূত্রটা করবে। সো ল্যামডা প্রাইম হবে ল্যামডা প্লাস এইচ এম নট সি 1 মাইনাস কস 90 ডিগ্রি, ঠিক আছে? সিম্পলি ল্যামডার ভ্যালু বসাই দিবা। ল্যামডার ভ্যালু, ও ল্যামডার ভ্যালু দেওয়া নাই, ল্যামডার ভ্যালু তো দেওয়া নাই, কি করা যায়? কি করা যায়? কি করা যায় বলো? ভাই এফ দিছে, ল্যামডার ভ্যালু বের করতে পারবে না? সি বাই ল্যামডা, হ্যাঁ সি বাই ল্যামডাই তো বের করবে, সি বাই এফ। ল্যামডা বের করে ফেলবে। আচ্ছা এখান থেকে তো তুমি ল্যামডাটা পাবা, ল্যামডা প্রাইমটা পাবা, তোমাকে তো চাইছে এফ প্রাইমের ভ্যালু, এটা কেমনে বের করবা? মানে এফ প্রাইম ইকুয়াল টু সি বাই ল্যামডা প্রাইম, হ্যাঁ। আচ্ছা সিটা যে আগেরটাই ধরলা, এটা তো নতুন ফোটন হয়েছে না, এর শক্তি তো কমে গেছে, সি কি একই থাকবে?
হুম? কেন একই কেন একই থাকবে? একই থাকবে ঠিক আছে। কেন একই থাকবে? বলো, বলো। কারণ এটা ফোটন কণা, একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? সো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ কখন চেঞ্জ হয় বা সি কখন চেঞ্জ হয়? যখন মাধ্যম চেঞ্জ হয়। এই যে সি ইকুয়াল টু আমরা কি পড়তাম? রুট ওভার এপসাইলন নট, এই যে এটা না মিউ নট ইন্টু এপসাইলন নট, এরকম কিছু। তাহলে মাধ্যম চেঞ্জ হলে সিটা চেঞ্জ হবে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে। অন্য কখনো হচ্ছে এই আর চেঞ্জ হবে না। তো বুয়েটে দেখবা এরকম একটা ম্যাথ আসছিল এই টপিক থেকে, ওখানে সেম এটাই ম্যাথ, সব একই। এই নতুন কম্পাঙ্ক চাইছে না, ওখানে আরেকটা জিনিস চাইছে। ওখানে চাইছে হচ্ছে ফোটনের, মানে ওই নতুন ফোটনটা, ধরো নতুন কি কম্পাঙ্ক ও ফোটনের বেগ চাইছে, ভেলোসিটি। ঠিক আছে? তুমি এখন প্রশ্ন দেখে যদি ভেলোসিটি বের করা শুরু করে দাও, তুমি কি বাইর করতে পারবে না। কারণ ভেলোসিটি সি হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা ভেলোসিটিটা আনচেঞ্জ। তাহলে এখানে আমি একটু লিখেও দিই এই জিনিসটা, এর কি ভেলোসিটিটা হবে সি, আর এর ভেলোসিটিটা এখানে তো বলে দিছি সি। ঠিক আছে? হলো। তো এরকম টাইপের ম্যাথ, এটা সহজ একদম পানি ভাত ম্যাথ, এগুলো পারা উচিত। আহ এরপরে আমাদের পরের যে টপিকটা আছে সেই টপিকে যাই। তার আগে এখানে একটা ইয়া করে দাঁড়াও, বোর্ডে একটা প্রশ্ন আসছিল, ওটা দেখে নাও। দেখে নাও। সিকিউ খ, হ্যাঁ, এটা সিলেট বোর্ড 17, সিলেট বোর্ড 17-তে আসছে। কি বলছে প্রশ্নটাতে, দেখা যাচ্ছে তো না প্রশ্নটা? বলছে যে নিম্নে নিম্নে একটি ব্যবস্থা দেখানো হলো যেখানে পুলিশ নল থেকে উৎপন্ন এক্স রে রশ্মি ধাতুর পাশ দিয়ে যাওয়ার সময় 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে। কি? হ্যাঁ, মানে এই যে কুলিশ নল থেকে একটা ফোটন উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এটা এই ধাতুকে হিট করছে, করে বিক্ষিপ্ত হয়ে গেছে 60 ডিগ্রি কোণে, আর ইলেকট্রনটা এদিকে নিচে চলে আসছে আর কি, এদিকে। আর এটা এদিকে বিক্ষেপ হয়েছে, এটা বলছে। আচ্ছা, তো এখন আমাদের প্রশ্ন কি, বিক্ষিপ্ত ফোটন ও প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের তুলনা করো। মানে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এবং প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের তুলনা করতে বলছে। কিভাবে করব? আর কিছু দিছে? আর কিছু দেয়নি। 30 কিলো। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আহ ফোটনের ভরবেগের, আচ্ছা ফোটন, প্রথমে প্রথমে ফোটনের ভরবেগটা বের করতে হবে। মানে এই যে এই ফোটনটা আছে না, এই ফোটনটা হিট করতেছিল, এটার ভরবেগটা বের করব। কি? এটা ভরবেগটা সিম্পলি কি হবে? আমরা এইচ ভাগ ল্যামডা দিয়ে বের করতে পারি। এখন এটার ল্যামডাটা কিভাবে বের করব? তো এখানে এই যে 30 কিলোভোল্টটা দেওয়া আছে, তাহলে ইভি ইকুয়াল টু এইচ এফ বা এসসি ভাগ ল্যামডা, এসসি ভাগ ল্যামডা। এটা দিয়ে গতদিনে আর কি এক্স রে রশ্মি থেকে যেটা আমরা পড়ছিলাম, ওখান থেকে ল্যামডাটা বের করলাম, এখান থেকে এর ভরবেগটা পাওয়া যেতে পারি। আর প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগটা কিভাবে মেজার করব? এটা কিভাবে করছে দেখি। আপাতত এটা নোট, ফোটনের কম্পাঙ্ক এটা, তিক্ত ফোটনের ভরবেগ হচ্ছে কি দিছে, এইচ এফ নট বাই সি। আচ্ছা আচ্ছা, আমি তো তাহলে আগেরটা করে ফেলছি, আমার হচ্ছে পরেরটা বের করতে হইতো। মানে এইটার ভরবেগ বের করতে বলছে আর কি, এটার ভরবেগ। তাহলে এইটার ল্যামডা নটটা যদি বের করতে পারি, তাহলে এখান থেকে ভরবেগটা মেজার করতে পারবো না, এইচ ভাগ ল্যামডা নট এই সূত্রটা দিয়ে। এটা বোঝা গেছে?
হ্যালো, আছো তুমি? বুঝতে পারছো কি এটা? আরেকবার বুঝিয়ে দিব? আচ্ছা, এনকোডটা তো উম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু কথা হলো, এটা করতে গেলে তো মানে তোমাকে তো প্রতিবেদনটা না দেখাইলেও হয়। 2D সংঘর্ষ তুমি যদি তুমি গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়া আছে না? হুম? গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ছো? হ্যাঁ? ফিজিক্সের গতিবিদ্যা, হ্যাঁ। মানে ফিজিক্সের গতি চ্যাপ্টার আর কি। আচ্ছা, আমি তোমাকে এটা বুঝাই দিই, হ্যাঁ? প্রথমে আমাকে বলছে বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের তুলনা করো। প্রশ্নটা কিন্তু কঠিন একটা প্রশ্ন। ঠিক আছে? মোটামুটি ভালোই কঠিন, কঠিন প্রশ্ন। কঠিন না, আসলে সহজ একটা প্রশ্ন। প্রথমে তো বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ লাগবে আর ইলেকট্রনের ভরবেগ লাগবে। বুঝছো? তাহলে দেখো, আমরা যখন পড়তেছিলাম তখন এদিকে দেখো, আমরা আমাদের চিত্রটার দিকে আরেকবার আসি। এই যে এটার কথা দেখো। এইটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ফোটন। ঠিক আছে? বিক্ষিপ্ত ফোটন। ঠিক আছে? আর এটা দিয়ে তো আমরা নিক্ষেপ করছি। আর এইটা হচ্ছে আমাদের প্রক্ষেপিত ইলেকট্রন। তো বিক্ষিপ্ত ফোটনের আগেকার ভরবেগ কি ছিল? পি ইকুয়াল টু ই বাই সি অথবা এইচ বাই ল্যামডা। ঠিক আছে? তো পরে এটা ভরবেগ কি হবে? সিম্পলি পি প্রাইমটা কি হবে? সিম্পলি ই প্রাইম ডিভাইডেড বাই সি হবে না? অথবা আমরা লিখতে পারি এইচ ভাগ ল্যামডা প্রাইম। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। তো এইটা আমরা বের করতে পারবো, এটা তো ইজি, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার। সমস্যা হচ্ছে ইলেকট্রনের ভরবেগ কিভাবে মেজার করবো। ঠিক আছে? ইলেকট্রনের ভরবেগটা বের করার জন্য আমরা সিম্পলি যেটা কাজে লাগাবো, আমরা ভরবেগের কনজারভেশন অফ মোমেন্টাম কাজে লাগাবো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। যেহেতু এটা একটা 2D সংঘর্ষ, এক্স এক্সিসও এর ভরবেগ সংরক্ষণ থাকবে, ওয়াই এক্সিসও ভরবেগ সংরক্ষণ থাকবে। ঠিক আছে? তো আমি যদি একটা একটু লিখি, জাস্ট কয়েকটা ইকুয়েশন লিখবো, তাইলে তুমি বুঝতে পারবে সহজ একটা কয়েকটা ইকুয়েশন। দেখো, এটা আমি যদি দেখাইতে চাইলাম না, যেহেতু অঙ্কটাতে চলে আসে এই জন্য দেখাইতে হবে। এগুলো কি রাখবো নাকি ছেড়ে দিব? সে- আহ মিশাই দিয়ে এটা রাখি। দেখো, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা খাটাইতে পারি, আমরা আমাদের দুইটা জিনিস সবসময় খাটবে। একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, সংঘর্ষ হলে দুইটা জিনিস খাটবে। কনজারভেশন অফ মোমেন্টাম, এটা একটা খাটবে। আর কনজারভেশন অফ এনার্জি, এটা একটা খাটবে, দুইটাই খাটবে। হ্যাঁ, আমরা যদি কনজারভেশন অফ মোমেন্টাম এইটার ইকুয়েশন গুলো দেখি, তো এটা দুইটা অ্যাক্সিসে হবে। একটা এক্স অ্যাক্সিসে, ধরো এই বরাবর যদি আমার এক্স অ্যাক্সিস হইতো, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। কেন? কারণ এটা 2D সংঘর্ষ, যে দুইটা অ্যাক্সিসে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র খাটবে। আচ্ছা, তো সংঘর্ষের আগে, শুধুমাত্র সংঘর্ষের আগে আমরা এটাকে স্থির ধরছিলাম, স্থির, স্থির electron। তো সংঘর্ষের আগে আমাদের শুধুমাত্র কার ইয়া ছিল, বেগ ছিল, এই যে ফোটনটা। ঠিক আছে? তো সংঘর্ষের আগে আমরা যদি এর ভরবেগটা চিন্তা করি, সংঘর্ষের আগে এর ভরবেগ থাকবে একটা, এবং ধরো এই ফোটনটার তো স্থির ভর কি জিরো না? স্থির ভর তো জিরো। তাহলে গতিশীল ভর, মানে এটা যখন গতিশীল হবে তখন ধরলাম যে গতিশীল, এটা হচ্ছে গতিশীল ভর। তাহলে সংঘর্ষের আগে এর ভরবেগ কত? এমসি। ঠিক আছে? টোটাল ভরবেগ হচ্ছে এমসি ফোটনটার। আর এটা তো জিরো, ধরো আমি এটা লিখে দিই, এটা জিরো, ইলেকট্রনটার জন্য জিরো। সংঘর্ষের পর, সংঘর্ষের পর সংঘর্ষের পর এটার ভরবেগ কত হয়ে যাবে? আমরা এক্স অ্যাক্সিসে চিন্তা করতেছি। ঠিক আছে? এক্স অ্যাক্সিসে যদি চিন্তা করি, তাহলে সিম্পলি এর ভর তো এম, হ্যাঁ, আর বেগ তো এটাই হচ্ছে এমসি। ভরবেগ কি চেঞ্জ? ভরবেগ তো চেঞ্জ হবে। এটা দাঁড়াও একটা কাজ করি,
পি প্রাইম নাম দিই, আর এটাকে পি দাও। পি দাও, পি। এর আগের স্লাইডে আমরা পিটা বের করছিলাম, পি হচ্ছে ই বাই সি, আর সংঘর্ষের পরে এর ভরবেগটা হচ্ছে পি প্রাইম। তাহলে এইটার এই উপাংশটা নিতে হবে, এক্স এক্সিস উপাংশ পি প্রাইম, এটা তো একটা ভেক্টর, তাহলে পি প্রাইম কস ফাই, ঠিক আছে, প্লাস এইটার ভরবেগ। তো এইটার ভরবেগ আমরা জানি না, এটার ভরবেগ ধরো এটা ভি বেগে গেছে, ইলেকট্রনটার হচ্ছে এম নট, ভর হচ্ছে এম নট, তাহলে এটা কি হবে এম নট ভি কস থিটা। তো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এর জন্য, বুঝতে পারছো? আমরা যদি ওয়াই এক্সিস এর জন্য মেজার করি, ওয়াই এক্সিস এর জন্য, ওয়াই এক্সিসে পূর্বে মানে এই ওয়াই এক্সিসে সংঘর্ষের আগে কি কোনো ভরবেগ ছিল? ছিল না তো, এটা শুধু এক্স এক্সিস বরাবর যাচ্ছিল, তাহলে সংঘর্ষের আগে ভরবেগ জিরো। সংঘর্ষের পরে ভরবেগ কি হবে? পি প্রাইম সাইন ফাই প্লাস, আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, এম নট ভি সাইন থিটা। দেখো তো এই দুটো ইকুয়েশন বোঝা গেছে কিনা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই সেকেন্ড ইকুয়েশনটা দিয়ে এটা সলভ করতে পারবো। আমরা যদি শক্তি সংরক্ষণশীলতার সূত্র খাটাই, ওটাও দেখে নাও। শক্তি সংরক্ষণশীলতার সূত্র খাটাই, তাহলে আমরা দেখতে পারবো সংঘর্ষের আগে শক্তি ই, সংঘর্ষের পরে শক্তি হচ্ছে ই প্রাইম ফোটনটার জন্য, আর আমাদের ইলেকট্রনের শক্তি হচ্ছে কে, ঠিক আছে এটা। তো ওই যে তুমি সূত্রটা দেখলা না, এই সূত্রটা, এটা এটা আসছে এই তিনটা ইকুয়েশন থেকে। এক্স এক্সিস বরাবর যে ইকুয়েশনটা দেখতেছো, ওয়াই এক্সিস বরাবর যে ইকুয়েশন দেখছো, এবং এইটা বরাবর যে ইকুয়েশনটা দেখতেছো শক্তির সংরক্ষণশীলতা দিয়ে, এই তিনটা ইকুয়েশনকে যদি আমরা নিয়ে কাজ করি তাহলে আমরা ওই সূত্রতে পৌঁছাতে পারবো, কিন্তু ওটার দরকার নাই, ঠিক আছে। তো যাই হোক, অঙ্ক যেহেতু ওখানে চলে আসছে এই জন্য কাজে লাগতেছে। তো আমরা আমাদের ওই অঙ্কতে বিকৃত ফোটনের ভরবেগ আমরা বের করতে পারছিলাম, তুমি বুঝছো, আমাদের ইলেকট্রনের ভরবেগ চিন্তা করতে বের করতে হবে, সিম্পলি আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারি। দেখো, আমরা পি প্রাইম বের করে ফেলছি না, সাইন ফাই দেওয়া আছে, ফাই এর ভ্যালু ওখানে দেওয়া আছে 60 ডিগ্রি, থিটার ভ্যালু দেওয়া আছে 90 ডিগ্রি, এম নট আমরা জানি, ভি আমাদেরকে বের করতে হবে, বুঝতে পারছো? ভি বের করলে কাজ শেষ, তাহলে আমরা ইলেকট্রনের পরের ভরবেগটাও মেজার করতে পারবো, সেটাই ওরা করছে। আচ্ছা, এই ধরো ধরো, ও আহ এখানে একটা মাইনাস হবে, মাইনাস ফ্যাক্টর তো, মানে এই ভরবেগটা হচ্ছে, সরি, এইটা আর এটা তো সেম দিকে ছিল এই জন্য যোগ করছি, তো পি প্রাইম কস ফাই আর হচ্ছে এম নট ভি কস থিটা যোগ করছি। বাট আমাদের এই যে এই দুটা তো বিপরীত দিকে হবে, তাই না? যে এদিকে আর এদিকে হবে, এটার জন্য অর্থাৎ এইটা হবে এম নট ভি সাইন থিটা, আর ওটা হবে পি প্রাইম কস, সরি সাইন ফাই, সাইন ফাই, তাহলে এটা নেগেটিভ হবে, মানে নেগেটিভ দিতে হবে, ওকে। তাহলে দেখো সেটাই ওরা ইউজ করছে, পি প্রাইম সাইন ফাই মাইনাস এম ভি সাইন থিটা। তো ওখান থেকে সিম্পলি এফ প্রাইম সি এগুলো তুমি জানো, ফাই এর ভ্যালু 60 ডিগ্রি, থিটার ভ্যালু 90 ডিগ্রি, ভি এর ভ্যালু বের হয়ে যাবে বা এম ভি এর ভ্যালু বের হয়ে যাবে। তারপর আমাদেরকে বলছে যে ভরবেগের তুলনা করো, এই যে ভরবেগের তুলনা করছি, এই যে চলে এসেছে। অঙ্ক অবশ্য ওয়াই এক্সিস এ যদি ভরবেগের তাহলে এবার এই যে 3 নম্বরটা দেখো, বলছে 0.4 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের এক্স রে ফোটন একটি নিশ্চল ইলেকট্রনকে আঘাত করলে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কত? সহজ একটা ম্যাথ, ওই যে আমি তো এটা বলে দিলাম, না একটু আলাদা ছিল এটা, যাই হোক একই জিনিস। আর পরেরটাও পারবা, এইটাই ওই ইয়ার প্রশ্নটা, বুয়েটের প্রশ্নটা, ঠিক আছে, যেটার কথা বললাম তোমাকে, correct? বুয়েটের প্রশ্ন, বিক্ষিপ্ত ফোটনের দৈর্ঘ্য ল্যামডা প্রাইম, এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের হবে, আর ফোটনের বেগটা ওইটাই থাকবে আনচেঞ্জড, এই যে ফোটনের বেগটা চাইছে, তো বিক্ষিপ্ত ফোটনের বেগটা কিন্তু ওইটাই হবে, এটা যেটা আছে।
তো মোটামুটি আমাদের শেষ। আরেকটা ছোট টপিক আছে, ওইটা দেখে নাও। আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা তুমি পারো না নাকি এটা তুমি বলতে হবে আমাকে, বলো তো? পারো? জিজ্ঞাসা করলে পারবা? অবস্থান। ওটাই ওটাই। ঠিক আছে। ওটাই। আচ্ছা, ধরো আমি যদি এখানে একটা আলো ফেলি, তাহলে এই আলোটা, ধরো এটা কোনো একটা উম, এর কাঁচ, ঠিক আছে, এটা একটা কাচের কিছু একটা, বা এটা যে কোনো বস্তু। আমরা কিভাবে দেখি কোনো একটা বস্তুকে? আলো প্রতিফলিত হয় এটাই। তো আমরা যদি একটা কোনো আলো ফেলি, তাহলে যেটা হয় যে আলোটা প্রতিফলিত হয়। অথবা কি হয়, আলোটা কি হয়, ওই বস্তুতে যদি আলোটা ফেলি, তাহলে আলোটা কি হতে পারে, আলোটা হচ্ছে প্রতিসরণ হইতে পারে। প্রতিসরণ হইতে পারে, ঠিক না? আরেকটা জিনিস হইতে পারে, একটা জিনিস হইতে পারে। ধরো আলোটা প্রতিফলিত হইতে পারে, অর্থাৎ আলোটা কি হইতে পারে, আলোটা হচ্ছে তোমার আহ রিফ্লেক্ট হতে পারে, আলোটা হচ্ছে ট্রান্সমিট হইতে পারে। ঠিক আছে? আরেকটা জিনিস হইতে পারে, কি জিনিস সেটা, আলোটা শোষণ হইতে পারে। হইতে পারে না? যে আলোটা অ্যাবজর্ব করে ফেললো, হইতে পারে অ্যাবজর্ব। তো কোনো বস্তুতে আলো পড়লে তিনটা জিনিস হবে, আলোটা রিফ্লেক্ট হবে, সরি, আলোটা অ্যাবজর্ব হবে, either রিফ্লেক্ট হবে, আর either ট্রান্সমিট হবে। ধরো এটা 100% হয়ে আছে, ধরো 70% রিফ্লেক্ট হলো, 20% ট্রান্সমিট হলো, আর 10% কি হলো, অ্যাবজর্ব হলো। তাহলে 100% হচ্ছে আমাদের কি, টোটালটা আসবে। ঠিক আছে? কিন্তু কিছু বস্তু আছে যেখানে যদি আলো পড়ে, কিছু বস্তু আছে, কিছু বস্তুতে কি হবে, এই এটা পুরোটাই 100% হয়ে যাবে, পুরোটাই আলোটা শোষণ করে ফেলবে। এবং ওই বস্তুগুলাকে আমরা বলবো কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি। যেটার একটা উদাহরণ হলো কি, ব্ল্যাক হোল। তো এটাই আর কি, এটা এখন তুমি একটা বই খুলবা, বই খুলে সুন্দর মতো পড়বা, অনেক কিছু ওখানে সুন্দর সুন্দর কথা বলা আছে, সেগুলো তুমি পড়বা। আর আরেকটা জিনিস তোমাকে যেটা বললাম, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সেটা একটু বলে ফেলি, না বললে তখন সমস্যা হয়ে যেতে পারে। তো এইখান থেকে বলতেছি যে, এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলতেছে, কোনো কণার অবস্থান এবং ভরবেগ যুগপত সম্পূর্ণ নিশ্চয়তার সাথে প্রয়োগ করা যায় না। ঠিক আছে? এবং উনার এই অনিশ্চয়তার গাণিতিক যেই ফর্মুলাটা, সেটা হচ্ছে ডেল এক্স, আর ডেল পি এক্স ইজ গ্রেটার দেন হবে, এই যে, এটা কিন্তু এইচ না, ওটা হচ্ছে এই যে এটা আর কি, প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক h/2 পাই। মানে এটা দেখতে এরকম হয়, এটা বোধহয় কেমিস্ট্রিতে দেখছো, এটা এরকম দেখতে। এটা মানে হলো h/2, বা ওনার ইকুয়েশনটা হচ্ছে ডেল এক্স ডেল পি
এটা গ্রেটার দেন হবে h/4 পাই এর চেয়ে বড়। এটা আর কি ওনার একটা সূত্র উনি দিছে যে এখন দেখো এই ডেল এক্স এর পরিচয় কি? এটা হচ্ছে অবস্থান পরিমাপের ত্রুটি। অবস্থান পরিমাপের ত্রুটি। আর এই ডেল পি এটা হচ্ছে ভরবেগ পরিমাপের ত্রুটি। ঠিক আছে, এই দুইটা ত্রুটি গুণ করলে এটা গ্রেটার দেন h/4 পাই চেয়ে বেশি হবে। এটা ওনার ইকুয়েশন। তো এটা এক্স অ্যাক্সিস এর জন্য, এটা ওয়াই অ্যাক্সিস এর জন্য, এটা জেড অ্যাক্সিস এর জন্য। ঠিক আছে, আর অর্থাৎ এইখান থেকে এই ইকুয়েশন থেকে আরেকটা জিনিস বোঝা যায়, দেখো যে যদি তুমি এই ডেল এক্স আর ডেল পি মানে অবস্থান পরিমাপের ত্রুটি আর হচ্ছে আহ ভরবেগের পরিমাপের ত্রুটিটা, এই দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ এই জিনিসটা তো ধ্রুবক। এটা যদি সমান সমান চিন্তা করো, তাহলে এই দুটো গুণ করলে একটা ধ্রুবক পাওয়া যাচ্ছে, তার মানে পিভি সমানুপাতিক ইকুয়াল টু ধ্রুবক। তাহলে পি আর ভি পরস্পর কি ব্যস্তানুপাতিক না? তাহলে ডেল এস এবং ডেল পিও পরস্পর ব্যস্তানুপাতিক। তোমার যদি ডেল এস কি অবস্থান পরিমাপের ত্রুটি, এটা যদি কম হয়, এটা কম হওয়া মানে কি তুমি অবস্থান ভালোভাবে মাপছো, কিন্তু তোমার ডেল পিটা বাড়ে গেছে, অর্থাৎ তোমার ভরবেগের পরিমাপের ত্রুটিটা বাড়ে গেছে। বুঝছো? মানে এই যে ডেল এক্সটা যদি তোমার অল্প হয় তাহলে ডেল পিটা বাড়ে যাবে। আবার যদি তোমার ডেল এক্সটা বেশি হয়, তোমার অবস্থান পরিমাপে বেশ ভালোই ত্রুটি করছো, কিন্তু তোমার এই ডেল পিটা ছোট থাকবে, কারণ এটা আলটিমেটলি কনস্ট্যান্ট। এটাই আর কি। তো এই ইকুয়েশনটা দেখে এটাই তো বুঝতেছি যে একটা মাপলে আরেকটা মাপতে অসুবিধা হয়ে যায়, ওইটার জন্য অনিশ্চয়তা। এই জন্য এই ইকুয়েশনটা ওই অনিশ্চয়তা নীতিটাকেই ফলো করতেছে, যে একটা মাপার ত্রুটিটা আরেকটা মাপার ত্রুটি যে কম হলে আরেকটা বেশি হয়ে যায়, পরিমাপের ত্রুটিটা বেশি হয়ে যায়। ঠিক আছে, এটাই। আর এরকম সিমিলার একটা আমাদের, তাহলে এটা আমাদের এইখানে কেন দিছে? এখানে দিছে কেন? কারণ আমাদের এই বস্তুর শক্তি আর সময় ক্ষেত্রে এই এই সম্পর্কটা সময় শক্তি অনিশ্চয়তা হলো সিমিলার। এটা অবস্থান আর ভরবেগ যেরকম, এই শক্তি আর সময় সিমিলার কিছু একটা মেইন করে ডেল। এটা জাস্ট ইকুয়েশনটা মনে রাখো, তাইলে হবে। এটা হচ্ছে h/4 জাস্ট শক্তি আর সময় দ্বারা ডেল এস আর ডেল বি কে রিপ্লেস করে দাও। বুঝছো? এই আর কি। আর এটা দিয়ে ম্যাথ যদি আসে পারবা না? ম্যাথ কিরকম আসবে? ম্যাথ আসবে তোমাকে ধরো তোমাকে বললো, তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিল, যে তুমি ওখান থেকে ভরবেগের পরিবর্তনটা মেজার করতে পারতেছো। হ্যাঁ, এবং তোমাকে ওখানে বলে দিল যে ভরবেগের পরিবর্তনের ত্রুটিটা হলো ভরবেগের মানের 2%। বুঝছো? তাহলে তুমি ভরবেগের পরিবর্তনের ত্রুটিটা বের করে ফেলতে পারবা, কারণ তুমি ভরবেগটা মেজার করতে পারছো। তাহলে তোমাকে প্রশ্ন করবে যে অবস্থানের পরিবর্তনের পরিমাপের ত্রুটি বের করো, তখন তুমি এই সূত্রটাকে কাজে লাগাবা। তুমি ডেল পি পাই যাবা, তোমাকে ডেল এক্স বের করতে বলছে। তো ডেল পি ইন্টু ডেল এক্স হচ্ছে h/4 পাই। তো ডেল এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। প্রশ্ন কি বুঝছো নাকি লিখে দিতে হবে? ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। চেষ্টা করছি যতগুলো টপিক আছে সবগুলো কভার করে দেওয়ার। তুমি এখন কি করবা? তুমি এখন এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, চ্যাপ্টারটা ক্লোজ করবা। ঠিক আছে, আর আমরা নেক্সট ডেটে নবম চ্যাপ্টার শুরু করব। নাকি করছো? নবম চ্যাপ্টার যদি করে থাকো তাহলে শুরু করার দরকার কি?